হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? অজানা কথা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আজকে আবার চলে এসেছি একটি নতুন সত্যি ভৌতিক ঘটনা নিয়ে। তো চলুন আর দেরি না করে ঘটনাটি শুরু করা যাক। রাজীব তখন টেলিখাতা খুলে কিছু একটার হিসেব করছিল, আর মাঝে মাঝে তার সিগারেটটা টান দিয়ে ফুসফুসে ভরিয়ে আবার ধোঁয়া বের করে দিচ্ছিল। ঘড়ির কাঁটায় 8:30 বাজলেও সূর্য তখন মেঘের আড়ালে লুকিয়ে গেছে। উর্মি হাতে কিছু বাজার নিয়ে স্টেশন মাস্টারের ঘরে ঢোকে। উর্মিকে দেখে তার কাজের কিছুটা বিঘ্নতা ঘটলেও সে বলে, আয় উর্মি, ভিতরে বস। উর্মি বলে, এই ছাই পাশ গিলে কি মজা পান বাবু, বাজার নিয়ে ফিরছিলাম, ভাবলাম আপনার একটু খবর নিয়ে যাই। রাজীব বলে, তা বেশ করেছিস। তো বাজারে গিয়েছিলি পুরনো শাড়ি কেন? তোর কি এটা ছাড়া অন্য কোনো শাড়ি নেই? উর্মি বলে, 3খানা শাড়ি আছে আমার, এই শাড়িটা আরও 1 বছর দিব্যি চলে যাবে। রাজীব পকেট থেকে কিছু টাকা বের করে এবং উর্মির হাতে জোর করে দিতে চাই। বলছি এটা রাখ, নতুন কিছু শাড়ি কিনবি। উর্মি বলে, আমার টাকা লাগবে না, টাকাটা নিজের কাছেই রাখুন, আপনারই কাজে লেগে যাবে। নিষেধ সত্ত্বেও উর্মিকে জোর করে রাজীব টাকাটা হাতে গুজে দেয়। আরে নে বলছি, নতুন 2টো শাড়ি কিনে নিবি। উর্মি হলো বিশুদার মেয়ে, পৃথিবীতে বিশুদার মেয়ে ছাড়া আর কেউ নেই। রাজীবের এই মেয়েটিকে খুব ভালো লাগে মনে মনে, কিন্তু এই সম্পর্কটা হবার নয়, কারণ উর্মির বয়স সবে 21, নতুন যৌবনে পা রেখেছে, আর রাজীবের বয়স 40। বয়স 40 হলেও শরীরের গরম দেখে তাকে 32 বলে চালিয়ে দেওয়া যেতে পারে। বয়সের ব্যবধানে রাজীব উর্মিকে সহকর্মীর মেয়ে হিসাবেই মনে করে। এবার উর্মি বলে, আপনি কিন্তু বাবু আমার প্রশ্নটার উত্তর দিলেন না। রাজীব বলে, কোনটা বলতো? এই তো, এসব ধোয়া ছাইপাশ ছাড়েন না কেন? রাজীব দেওয়ালের দিকে তাকিয়ে বলে, এই একাকিত্ব জীবনে এটাই তো সঙ্গ দিয়ে এসেছে অনেকটা দিন, আর তুই এসব বাদ দিতে বলছিস? ছোটদের এইসব ব্যাপারে নাক গলাতে নেই, বুঝেছিস? উর্মি তৎক্ষণাৎ বলে, আপনি যতটা ছোট আমায় ভাবেন ততটা কিন্তু আমি ছোট নই। রাজীব মৃদু হেসে বলে, হ্যাঁ সে আমি জানি। উর্মি এবার বলে, আচ্ছা বাবু, রোজ দেখছি আপনি খাবার নষ্ট করছেন, এভাবে এত কম খেলে শরীরটা তো নষ্ট হয়ে যাবে। আরে ঠিক করে ঘুমান টুমান না নাকি? চোখের নিচেও কালি পড়ে গেছে। রাজীব বিষণ্ণ মুখে বলে, আরে এত কিছু খেয়াল করতে হবে না তোকে আমাকে নিয়ে, কিছু একটা ব্যাপার আছে তো তোর মধ্যে, সেটা আমি জানি, কিন্তু তুই তোর বাবার খেয়াল রাখিস, ছাইপাশ গিলতে নিষেধ কর। তাতে উর্মি উত্তরে বলে, ওই লোক জীবনে শুধরাবার নয় বাবু। হ্যাঁ, সেই কথাটাও তুই ঠিক বলেছিস। রাজীব বিষণ্ণ মুখে কিছুক্ষণ তাকিয়ে থাকে, তারপরে হঠাৎ করে চারিদিকটা মেঘলা ও অন্ধকার হয়ে আসে। আকাশে মেঘ করেছে। উর্মি, তুই এবার বাড়ি যা, বৃষ্টি এলো বলে। উর্মি উঠে দাঁড়িয়ে বলে, ঠিক আছে তাহলে আমি আসি। এই বলে উর্মি স্টেশন মাস্টার রাজীব বাবুর ঘর থেকে বেরিয়ে যায়। রাজীব অপলকভাবে তাকিয়ে থাকে তার চলে যাওয়া পথের দিকে। যতক্ষণ না উর্মি দৃষ্টি সীমানার বাইরে চলে যায় ততক্ষণ। হঠাৎ বিশুদার কাশির শব্দে ঘর থেকে বেরিয়ে আসে রাজীব। বিশুদা বলে, কি বাবু, খাবারটা কি নিয়ে আসবো? এই বলতে বলতে তার শুরু হয় দম ফাটানো কাশি। রাজীব বলে, কি তোমার শরীরটা ঠিক আছে কি না? বিশু বলে, হ্যাঁ আমি তো সবসময় ঠিকই আছি বাবু, আমার কিচ্ছু হবে না, আর আপনি তো আছেনই। রাজীব বিশুর ঘাড়ে হাত দিয়ে বলল, তোমাকে আমি নিজের আপনজনের থেকেও বেশি ভাবি। এই দুনিয়ায় আমার তো আর কেউ নেই, আর যদি তোমার কিছু হয়ে যায় উর্মিটার কি হবে বলো তো? যাও ডাক্তার দেখিয়ে ওষুধ নিয়ে নাও। বিশু বলল, ঠিক আছে বাবু, আমি তা দেখিয়ে নেব, আপনি খেয়ে নিন এখন। সত্যি কথা বলবো বাবু, আজ পর্যন্ত অনেক স্টেশন মাস্টারের সাথেই কাজ করেছি আমি, আপনার মতো কাউকে পাইনি। রাজীব বলল, ঠিক আছে, তুমি এখন যাও, সন্ধ্যের আগে কিন্তু চলে এসো, তুমি এলে আমি বাড়ি ফিরব। এই বলে সেখান থেকে বেরিয়ে যায় বিশু। বাড়ি পৌঁছে বিশু তার মেয়েকে ডেকে দেয়, উর্মি, মা একটু বাইরে আয় তো। উর্মি ভেতর থেকে বেরিয়ে আসে। হ্যাঁ বাবা বলো। ইস, কত কাশি হয়েছে তোমার, একটু দাঁড়াও, রসুন তেল গরম করে নিয়ে আসছি, দাঁড়াও। আরে মা, তার দরকার নেই, একটু জল দে তো আমাকে। এই নাও জলটা খাও, আর আমি এক্ষুনি তেল গরম করে আনছি, বসো, আর কোনো কথা শুনবো না তোমার। ঠিক তোর মায়ের মতো হয়েছিস, নিজের কথা একটুও চিন্তা করিস না। উর্মি কিছুক্ষণ তার বাবার বুকে তেল মালিশ করে দেয়, তারপরে কিছুক্ষণ কেটে যায়। বিশু এবার বলে, নে মা, এবার আমায় ছাড়, আরও অনেক কাজ আছে। এই বলে বিশু উঠে পড়ে।
প্রকৃতি বোধহয় আজকে একটু বেশিই খেপেছে। সকাল থেকে প্রথমে বাতাস শুরু হলো, দিন বাড়ার সাথে সাথে কালো মেঘে চারিদিকটা ঘিরে ফেলেছে। বিকেলের পর থেকে মেঘের গর্জনের সাথে শুরু হয় ঝিরিঝিরি বৃষ্টি। কয়েকবার এত বিকট শব্দে বজ্রপাত হলো যেন মনে হলো স্টেশনের আশেপাশেই বাজ পড়েছে। এই এলাকায় জনবসতি একবারে খুব কম বললেই চলে। সবে মাত্র একটি ট্রেন চলে গেল স্টেশনের উপর দিয়ে। সব স্টেশনে এই ট্রেন দাঁড়ায় না। হঠাৎ জোরে কোথাও একটা বাজ পড়ল। আলোর ঝলকানিতে রাজীবের মনে হয় প্ল্যাটফর্মের শেষের দিকটাই যেখানে প্ল্যাটফর্ম ঢালু হয়ে মাটিতে ঠেকেছে। আবার দ্বিতীয়বার বিদ্যুতের ঝলকানিতে সে দেখতে পায় সেখানে রেল লাইনের উপর একজন কেউ বসে আছে। আদৌ সেখানে কেউ বসে আছে কিনা, সেটা কিনা তার দেখার ভুল, সে বুঝতে পারছে না। সেটা নিয়ে ভাবতেই বিশু পেছন থেকে ছাতা বন্ধ করতে এসে বলল, বাবু এসে গেছি, ডাকছিলেন আমাকে? কোথায় ছিলে এতক্ষণ? অনেকটা সময় তো হলো, আমাকে তো বাড়ি যেতে হবে। বিশু বলে, ওই রাতে একটু খিদে পাই তো, ওই জন্য মুড়ি কিনতে গিয়েছিলাম। তোমার মুখের গন্ধ তো বলছে অন্য কথা, অন্য কিছু করে এসেছো তুমি। বিশু বলল, ওই একটু খেলুম, বুঝতে পারছেন তো। আচ্ছা, একটা আষ্টে গন্ধ আসছে কোথা থেকে, তুমি পাচ্ছ কি? বিশু বলে, প্রতিনিয়ত ভেতর ভেতর নিজেই পুড়ে চলেছি বাবু, তারই হতে পারে। এ আর নতুন কি? দূর, কি সব যে বলো তুমি। রাজীব জিজ্ঞাসা করে, তা কি রান্না করলে আজ? ওই আলু দিয়ে ডিমের তরকারি বাবু, আপনি একটু সাবধানে যাবেন। বৃষ্টিতে টিলার উপর খুব পিছল হয়ে আছে। রাজীব বিশুর ছাতাটা নিয়ে রওনা হয়। চারদিকে কোনো লোকজন নেই, যেন জনমানবহীন এক এলাকা। ইলেকট্রিসিটি না থাকায় যেন এক মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। সুধীর পকেট থেকে পেন্সিল ব্যাটারি চালিত টর্চটা বার করে। সামনে দিকে এগোতে এগোতে ঘুটঘুটে অন্ধকারে যেন টর্চের এই সামান্য আলো মুহূর্তে গিলে খাচ্ছে। প্রবল বেগে বাতাস আর বৃষ্টি পড়ছে, সেই সাথে বিকট বাজের শব্দ। ছাতাটা বাতাসের বেগ সহ্য না করতে পেরে বারবার উল্টে যাচ্ছিল। ঠিক সেই মুহূর্তেই চারিদিকটা আলোকিত করে বাজ পড়ল। সেই সাথে কিছু ডাল ভেঙে রাজীবের সামনে পড়ল। দমকা বাতাসে তখন ছাতাটারও প্রায় ভগ্নপ্রায় অবস্থা। রাজীব ততক্ষণে পুরোটা ভিজে গেছে। বৃষ্টির দাপটে চারিপাশে কিছু বোঝা যাচ্ছে না। তার বাড়ি যেতে একটা শ্মশান পার হতে হতো। যখন সেই শ্মশানের কাছে পৌঁছলো, তখন দেখল যে একটা ক্ষীণ আলো জ্বলছে শ্মশানের শেষ চত্বরে। সেই আলোর দিকে সম্মোহিত হয়ে চলতে থাকলো। রাজীব হাঁটতে হাঁটতে শ্মশানের পেছন দিকে চলে যায়, যেখানে মরদেহ দাহ করা হয়। হঠাৎ সে দেখতে পায় অন্ধকারে একটি অবয়ব। রাজীব ভালো করে টর্চের আলো ফেলতেই সে অবাক হয়ে গেল। সেই অবয়বটা আর কারো না, বিশুদা দাঁড়িয়ে রয়েছে, হাতে তার শুকনো কাঠ। সে জিজ্ঞাসা করে, বিশুদা, তুমি এখানে কি করছো? তোমার তো স্টেশনে থাকার কথা। বিশু একটু মাথা উঁচু করে রাজীবের দিকে দেখে। তার চোখ লাল রক্তবর্ণ ধারণ করেছে, আর সামনের দাঁতগুলো অস্বাভাবিক বড়। তা দেখে রাজীবের শিরদাঁড়া দিয়ে হিমেল স্রোত বয়ে যায়। মুখে কোনো কথা বের হয় না। রাজীব একটু ধাতস্থ হয়ে আবার জিজ্ঞাসা করল, কি গো বিশুদা, এসব কি করছো? বিশু এবার বলে, আমার সাথে আসুন বাবু, দেখবেন আমি কি করছি। রাজীব তার পিছন পিছন এগিয়ে চলে এবং যা দেখে তার জন্য একটুও প্রস্তুত ছিল না। সে দেখে উর্মির লাশ চিতার ওপর শোয়ানো রয়েছে, আর বিশু তার চিতা সাজাচ্ছে আর বলছে, বাবু আপনি একটু মুখ অগ্নি করে দিন না। এরপর রাজীব জ্ঞান হারায়। এর পরের দিন সকাল হয়। গ্রামের কিছু লোক রাজীবের অচেতন দেহটা শ্মশানের বাইরে পড়ে থাকতে দেখে। সবাই মিলে তখন রাজীবকে কাছের হাসপাতালে ডাক্তারের কাছে নিয়ে যায়। ডাক্তার বলে, রাজীব কিছু কারণে খুব ভয় পেয়ে জ্ঞান হারায়। সারা রাত জল বৃষ্টিতে পড়ে থাকায় তার ঠান্ডা লেগে নিউমোনিয়া হয়েছে। সকাল 9টা নাগাদ রাজীবের জ্ঞান ফেরে। সে দেখে নিজেকে হাসপাতালে। সে ডাক্তারকে ডেকে জিজ্ঞাসা করে, আমাকে এখানে কে নিয়ে এলো? আমার তো সব কিছু কেমন এলোমেলো লাগছে। ডাক্তার বলে, এনেছে আপনাকে এলাকার লোকজনেই, আর একটু এলোমেলো আপনাকে লাগবেই। গতকালের বৃষ্টিতে ভিজে কাদার মধ্যে জ্ঞান হারিয়ে পড়েছিলেন আপনি। নিউমোনিয়া বাঁধিয়ে দিয়েছেন একবারে। শুনুন, ঠিকঠাক বিশ্রাম নিন, আর এই যে ওষুধগুলো দিলাম এগুলো ঠিক সময় মতো খেয়ে নেবেন। রাজীবের কিছু মনে না পড়ায় এলাকার কয়েকজন মানুষকে জিজ্ঞাসা করে, বিশুদা কোথায়? তাকে একটু ডাকুন তো আমার কাছে।
নগেনবাবু বলে একজন এলাকাবাসী বলে, আরে কাকে ডাকছেন মশাই? আপনার সেই স্টেশন লাইনম্যান বুড়োটা তো কত সন্ধ্যের ট্রেনে কাটা পড়েছে। শুনুন, আমি চলি, আপনি বিশ্রাম নিন। এই বলে নগেনবাবু চলে যায়। রাজীব ধীরে ধীরে গতকালের সব কিছু মনে করে। তাহলে গত রাতে কে ছিল আমার সাথে, কি হয়েছিল তার সাথে শ্মশানে? সব পরিস্থিতি বিবেচনা করে রাজীব সিদ্ধান্ত নেয় তাকে ঘরে বসে থাকলে চলবে না। শরীর যতই খারাপ হোক না কেন, তার একটাবার স্টেশনে যেতে হবে, আর বিশুদার কোনো একটা ব্যবস্থা নিতে হবে। বিশুদার শেষ সেই কথাগুলো মনে পড়ে গেল রাজীবের। ওর মেয়েটাকে দেখে রাখতে বলেছিল। কি করছে মেয়েটা? হয়তো একমাত্র অবশিষ্ট আপনজনকে হারিয়ে মেয়েটা ভেঙে পড়েছে। রাজীবের মতোই সেও আপনজন হারা হয়ে পড়েছে। রাজীব অনেক কষ্টে নিজেকে সামলে নেয়। সে হাসপাতাল থেকে কোয়ার্টারের দিকে ছুটে যায়। আশেপাশে বড় গাছগুলো প্রকাণ্ড ডালপালা ভেঙে পড়ে আছে মাটিতে। বিশুর মেয়ে উর্মির খোঁজ নিতে রাজীব এগিয়ে যায় বিশুদার কোয়ার্টারের দিকে। কোয়ার্টারের দরজার সামনের দিকে হাঁক দেয়, উর্মি, এই উর্মি, আছিস তুই? কোথাও উর্মিকে খুঁজে না পেয়ে রাজীব এদিক ওদিকে খুঁজে বেড়ায়। হঠাৎ একজন বলে, দাদা, উর্মিকে পাওয়া গেছে, ওই স্টেশনে বিশু কাকার লাশ ধরে কাটছে। রাজীব যেন একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে। রাজীব এবার স্টেশনের দিকে ছুটে যায়। স্টেশনের প্ল্যাটফর্মে তখনও মানুষের ভিড় বিশুর লাশ ঘিরে দাঁড়িয়ে রয়েছে। উচ্চস্বরে ভেসে আসছে উর্মির কান্না। রাজীব কাছে গিয়ে উর্মির কাঁধে হাত চেপে শান্ত করার ব্যর্থ চেষ্টা চালায়। এক পর্যায়ে একটু জোর করে উর্মিকে টেনে নিয়ে গিয়ে নিজের কামরায় বসায়। বিশুর প্রোফাইল ঘেঁটে সেখান থেকে টেলিফোন নাম্বার জোগাড় করে বিশুর গ্রামে ফোন করে রাজীব। জানতে পারে বিশুর তেমন কেউ নেই, আত্মীয় স্বজন, বাবা মা মারা গেছে। এক আপন কাকা ছিল, তিনিও মারা গেছেন বছর 5 আগে। আপন বলতে বিশুর এক মামা আছে, যে কিনা সন্ন্যাস জীবন নিয়েছে। রাজীব তার মামাকে খবরটা পৌঁছে দেওয়ার জন্য অনুরোধ জানায় এবং ফোনটা কেটে দেয়। পুলিশ স্টেশনে এবং রেলের কর্তৃপক্ষকে সবকিছু জানাবার পর তারা সিদ্ধান্ত নেয় লাশটিকে একদিনের জন্য রাজীবের কোয়ার্টারের সামনে রাখা হবে। এর মধ্যে যদি বিশুর কোনো নিকট আত্মীয় না পাওয়া যায়, তবে এলাকাবাসী এবং স্টেশন মাস্টার মিলে মৃতদেহের সৎকার করে দেবে। বিশুর লাশ কোয়ার্টারের সামনে নিয়ে গিয়ে রাখা হয়। তখন বিকেল 5টা, সন্ধ্যা ছুঁই ছুঁই। উর্মি তখনও ক্রমাগত কান্না করে চলেছে প্লাস্টিকে মোড়ানো বিশুর লাশ ধরে। রাজি উর্মিকে নিয়ে গিয়ে ঘরে বসায়। উর্মি, তুই আজ আমার ঘরেই থাক। এত কান্নাকাটি করলে তোর বাবার আত্মা কষ্ট পাবে। চল দেখি, এখন আমার সাথে চল। চোখে মুখে জল দিয়ে কিছু একটা খাবি, চল। রাজি নিজেই কুয়ো থেকে জল তুলে উর্মিকে ঢেলে দেয় হাত মুখ ধোয়ার জন্য। নিজে হাতে উর্মিকে মুখে খাওয়া তুলে দেয় রাজীব। সেই সাথে এটা ওটা বলে সান্ত্বনা দেয়। বিশুর লাশের কাছে একটা হ্যারিকেন জ্বালিয়ে রাখা হয়েছে। ধীরে ধীরে লোক সমাগম কমে যায়। রাজীব নিজেও অসুস্থ, তাই উর্মিকে পাশের ঘরে ঘুমানোর জায়গা দেখিয়ে নিজের ঘরে এসে ঘুমানোর প্রস্তুতি শুরু করে। রাত তখন ঠিক কয়টা বাজে তা রাজীব জানে না। আদৌ ঘুমের তন্দ্রা ঘরে নাকি বাস্তবে, সেটাও ঠিক বুঝতে পারছে না। কারো একটা ক্ষীণ গলায় কান্না ভেসে আসছে। এর পাশাপাশি রাজীব বুঝতে পারছে তার ঘরের জানালায় কেউ যেন তার নাম ধরে ডাকছে আর টোকা দিচ্ছে। ডাকটা তার বেশ পরিচিত। বাবু, বাবু, একটু বাইরে আসুন, আমার যে খুব ভয় হচ্ছে। আমায় একা বাইরে ফেলে রেখেছেন? বাবু আসুন না, বাবু আসুন, একটু গল্প করি। রাজীবের ঘুম ভেঙে যায়। ক্ষীণ গলায় কান্না তখনও চলছে। রাজীবের গলা শুকিয়ে যায়। রাজীব ধীরে ধীরে ওর ঘর থেকে বাইরে বেরিয়ে আসে। একবার বিশুর লাশটাকে দেখা দরকার। শেয়াল কুকুরে কোনো ক্ষতি করছে কিনা সেটা দেখা দরকার। বাইরে ঘুটঘুটে অন্ধকার। এই ঘন অন্ধকারে কাছে যেন সেই আলো পরাজয় মেনে নিয়েছে, আর সেই সাথে ঝিঝি পোকার ডাক। কেমন একটা ভুতুড়ে পরিবেশ সৃষ্টি হয়েছে। টিলার উপরে একটি মাত্র ল্যাম্পপোস্টের আলো। রাজীব বিশুর লাশের দিকে একটু একটু করে এগিয়ে যায়। একটু দূর থেকে যা দেখতে পায় সেটা হয়তো রাজীব না দেখলেই পারত। রাজীব দেখছে উর্মি ছেঁড়া জামা কাপড় পরে কান্না করছে। বিশু তার কাটা মাথাটা নিয়ে বসে আছে। রাজীব নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। ওটা বিশুদা না? রাজীবের শরীরের রক্ত এক নিমিষে যেন ঠান্ডা হয়ে আসে। আজকে কি হচ্ছে এসব? গত রাতের মতো কিছু একটা দেখবে কি সেও আজকে? রাজীব ধীরে ধীরে এগিয়ে যায়। তার হৃদস্পন্দনটা এতটাই বেড়ে যায় যে মনে হচ্ছে হৃৎপিণ্ডটা এখনই খাঁচা থেকে বেরিয়ে আসবে।
হ্যারিকেনের আলোয় রাজীব স্পষ্ট দেখতে পাচ্ছে লাশটা তার নিজের বীভৎস গলা কাটা মাথাটা নিয়ে শুধু নিশ্চল পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রয়েছে। সবকিছু দেখে যাচ্ছে। রাজীবের সবকিছু দেখে কপাল এবং গাল বেয়ে ঘামের স্রোত বয়ে চলেছে, কিন্তু তার মুখ থেকে কোনো কথা বেরোচ্ছে না। উর্মি লাশের গলার কাছে গিয়ে এক কামড়ে গলার কিছুটা মাংস তুলে নেয় এবং পরম আনন্দে চিবোতে থাকে সেই মাংস। রাজীবের দিকে তাকিয়ে খিলখিল করে হাসতে থাকে। সবকিছু দেখে রাজীব প্রচণ্ড ভয় পেয়ে ঝাঁকুনি দিয়ে গোঙাতে থাকে। ঠিক সেই সময় উর্মি এসে পিছন থেকে রাজীবকে ধাক্কা দেয়। বাবু, কি হয়েছে আপনার? এত রাতে এখানে কি করছেন? চলুন ঘরে আসুন। রাজীব যেন সম্বিত ফিরে পায় উর্মির ডাকে। আবারও তাকায় সামনে লাশটার দিকে, কিন্তু কই, সবকিছু তো এখন স্বাভাবিক। সেখানে শুধু বিশুর লাশটাই পড়ে আছে। কিছুটা শান্ত করে রাজীব বারংবার তাকায় উর্মির দিকে। কোনটা আসল উর্মি? যে উর্মিটা একটু আগে নগ্ন অবস্থায় বিশুর লাশ চিবিয়ে খাচ্ছিল, সেটা, না এখন সে যাকে সামনে দেখছে? এরপর রাজীব আবার শুয়ে পড়ে। সবশেষে আপনাদের কাছে একটাই চাওয়া, গল্পগুলি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন ও বন্ধুদের সাথে শেয়ার করুন। আর আমাদের এগিয়ে নিয়ে যেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর একটি কথা, আপনাদের কাছে কোনো ঘটনা যদি থাকে আমাদের শেয়ার করতে পারেন। আমাদের ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপের নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে ঘটনা লিখে পাঠাতে পারেন।